So, congratulations to all the students. I am Sarwajan Masood. I am a guest teacher of Jungle Esplanade College. I am a teacher of English. Actually, all the institutions are closed for a long time because of novel coronavirus. So, I think all of you are detached from your studies, but you have to keep in mind that as you are the students, your first duty is to study a lot. You are the future of tomorrow, and you have to make a decision that a good future is waiting for you. So, though the schools or colleges are closed, you have to run your study. So, the authority has taken steps to run the class on online based. Likewise, I have come here to teach you English. You will be glad to know that today's topic is narration. Now, I am giving to teach you about narrations today. Please be attentive. Narration, that means ukti. ন্যারেশন বলতে আমরা বুঝি স্পিকার বা বক্তা যা বলে তাকে ন্যারেশন বলে। তাছাড়া এখানে আমি একটা ডিফিনেশন দিয়েছি যে বক্তার বক্তব্যকে ন্যারেশন বা উক্তি বলে। আর ন্যারেশন দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশন অর্থ হচ্ছে পরোক্ষ উক্তি। ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট মানে পরোক্ষ। আর ন্যারেশন মানে উক্তি। ন্যারেশনের একটা প্রতিশব্দ হচ্ছে স্পিচ বা বক্তব্য। ডাইরেক্ট ন্যারেশনে দুটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন বুঝতে হবে রিপোর্টিং ভার্ব কোনটা আর রিপোর্টেড স্পিচ কোনটা। এখন আমি এখানে একটি উদাহরণ দিয়ে দিচ্ছি নিচে, যদি দেখো, জামাল সেড আই এম সিক। জামান বলল আমি অসুস্থ। এই বাক্যের মধ্যে জামাল সেড, এখানে সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব আর আই এম সিক হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাছাড়া আমি এখানে লিখে দিয়েছি, এই দুটো চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনভার্টেড কমা অথবা কোটেশন মার্কস, যার অর্থ হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। তো এখানে ইনভার্টেড কমার ভিতরের অংশকে আর এস মানে রিপোর্টেড স্পিচ বলে, এবং বাইরের অংশকে আর বি মানে রিপোর্টিং ভার্ব বলি। তো আমরা রিপোর্টেড স্পিচটাকে এব্রিভিয়েশনে আমরা আর এস বলতে পারি, আর রিপোর্টিং ভার্বটাকে আমরা আরবি বলতে পারি। এটা আমরা ইজিলি মেনশন করার জন্য। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই সেন্টেন্সের মাধ্যমে যে এখানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কথাটা আমি আবারও বলতেছি যে ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশকে বলে রিপোর্টিং ভার্ব। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বের পরে একটি কমা হয় এবং রিপোর্টেড স্পিচের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। আর সর্বদাই রিপোর্টিং ভার্ব প্রথমে থাকবে তা কিন্তু নয়, রিপোর্টিং ভার্বটা যে কোনো স্থানে থাকতে পারে। তো আমরা এটা যদি আমরা ডিফাইন করতে চাই বা ডিটেক্ট করতে চাই, তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইনভার্টেড কমা কোথায় আছে। ইনভার্টেড কমাকে শনাক্ত করতে পারলেই আমরা বুঝতে পারবো যে কোনটা রিপোর্টিং ভার্ব এবং কোনটা রিপোর্টেড স্পিচ। তো সাধারণত ন্যারেশন বলতে আমরা 5টা সেন্টেন্সকে ইনপুট বা অন্তর্ভুক্ত করতে পারি, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। কারণ সেন্টেন্স বেসড বা অ্যাকর্ডিং টু সেন্টেন্স রিপোর্টিং ভার্ব মাস্ট বি ভেরিফাইড। প্লিজ নোটিস হিয়ার দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন রিপোর্টিং ভার্ব হবে টেল অথবা টোল্ড। তো এখানে ব্যবহারের মধ্যে একটু পার্থক্য আছে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে টেল, আর পাস্ট টেন্স হলে টোল্ড। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, আমরা কখন টেল টোল্ড ব্যবহার করব, যদি রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকে তাহলে কেবল আমরা টেল বা টোল দ্বারা করতে পারি, তবে হ্যাঁ আমরা সেট দ্বারা করতে পারবো। তো এখানে একটি বিষয় লক্ষণীয় যে সেট বা সে ভার্বটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট উভয় ন্যারেশনে রিপোর্টিং ভার্ব হিসেবে কাজ করতে পারে, তবে টেল বা টোল্ড কেবলই ইনডাইরেক্ট ন্যারেশনে কাজ করে। তো এখানে টেল এবং টোল্ড, প্রেজেন্ট টেন্স হলে টেল, পাস্ট টেন্স হলে টোল্ড। আর টেল এবং টোল্ডের পরে কিন্তু টু বসে না, কিন্তু সেভ বা সেট ব্যবহার করতে গেলে এরপরে টু বসাতে হয়। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাতে হবে, এটা অ্যাকর্ডিং টু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখানে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কী বসে এটা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে সহজে ন্যারেশনটা করতে পারবো। তো
রিপোর্টের স্পিচের অংশে আরও কিছু পার্টস আছে যেগুলো পরিবর্তন হয়, এগুলো আমি আবার পরে বলতেছি। 2 নম্বর হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে আমরা যখন ইনডাইরেক্ট নেশন করব তখন রিপোর্টিং ভার্ব হবে আস্ক অথবা আস্কড। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় অথবা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আস্ক ব্যবহার করতে হবে, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে ব্যবহার করতে হবে আস্কড। আর ইনভার্টেড কমা উঠে গিয়ে এখানে ইফ এবং ডব্লিউএস ওয়ার্ড আমি কিন্তু দুটি লিখে দিয়েছি। যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটি ইয়েস নো কোয়েশ্চন হয় তাহলে হবে ইফ, আর যদি ডব্লিউএস কোয়েশ্চন হয় তাহলে হবে ডব্লিউএস ওয়ার্ডিং। Now we have to know what is called yes no question and what is called WS question. The sentence which starts with auxiliary verbs is called yes no question, and the sentence or question which starts with WS word is called WS question. Example: how are you? This is WS question. And are you a student? This is this is yes no question. তো আমি আবার সহজ করে বলতেছি, যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দ্বারা দিতে পারি বা ইয়েস বা নো দ্বারা দিতে পারি তাকে বলে ইয়েস নো কোয়েশ্চন। আর যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা না দ্বারা দিতে পারি না বা ইয়েস বা নো বলে দিতে পারি না সেটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চন। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি হাউ ওল্ড আর ইউ, এখন তুমি যদি বলো ইয়েস বা নো তাহলে মানুষ হাসবে। আমাকে এটার কি ফাইনাল উত্তর দিতে হবে, আই এম 11 years old, আই এম 13 years old, আই এম 12 years old, এটসেট্রা। বাট আমি যদি তোমাকে প্রশ্ন করি are you a doctor, the answer must be yes or no. If you say yes that is right, if you say no that is right. Okay, তো আমি মনে করি তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সটি ইয়েস নো কোয়েশ্চন হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসাতে হবে, আর যদি ডব্লিউএস কোয়েশ্চন হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ডটি বসবে। থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আদেশসূচক বাক্য। তো এটা আসলে শুধু আদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, অনুজ্ঞা ইত্যাদি বোঝায়। তো আমরা এখানে বক্তার ভাব অনুযায়ী বা অ্যাকর্ডিং টু মুড ভাব অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করে থাকি। যদি স্পিকার বা বক্তা তার কাজের মাধ্যমে আদেশ করে তাহলে আমরা অর্ডার ব্যবহার করব, আর যদি অনুরোধ প্রকাশ করে তাহলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব রিপোর্টিং ভার্ব, আর যদি উপদেশমূলক কিছু হয় তাহলে অ্যাডভাইস ব্যবহার করতে হবে রিপোর্টিং ভার্ব হিসাবে। আর যদি কোনো দলনেতার আদেশ বোঝায় তাহলে ব্যবহার করতে হবে কমান্ড। আর অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় আমার সমবয়স্ক আমাকে যদি কোনো কিছু বলে তখন আমরা অনেক সময় ডিফাইন করতে পারি না এটা কি অনুরোধ নাকি উপদেশ নাকি আদেশ, তখন আমরা টোল দ্বারা করতে পারি। তো আমরা উদাহরণ দিলে আমরা বিষয়টা ক্লিয়ার করতে পারবো। এরপর আমি উদাহরণ দিচ্ছি। আর এই ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসে ইম্পারেটিভ সেন্টেন্সে। তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স কেবল টুর মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে কিছু অ্যাবনর্মাল রুলস রয়েছে যেখানে শুধু আমরা টু দেওয়া করতে পারবো না, আমরা অ্যাকর্ডিং টু রুলস উই হ্যাভ টু ইউজ দ্যাট ইন অ্যানাদার ফ্রেজ। 4 নম্বর হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে আশা, আকাঙ্ক্ষা বা আশীর্বাদ সূচক বাক্য। যখন বক্তা বা স্পিকার তার বক্তব্যের মাধ্যমে বা তার কথার মাধ্যমে আশীর্বাদ, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করে তখনই আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি। তো এক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় যে স্ট্রাকচারটা এটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব হবে উইশ অথবা প্রে, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে হবে দ্যাট। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যার অর্থ হচ্ছে আবেগ, বিস্ময়, দুঃখ, যন্ত্রণা, বিরহ, বেদনা, ঘৃণা ইত্যাদি সূচক বাক্য। তো বক্তা যখন তার বক্তব্যের মাধ্যমে বা তার স্পিচের মাধ্যমে কোনো কিছু আনন্দ সহিত প্রকাশ করে তখন আমরা ব্যবহার করব এক্সক্লেম উইথ জয়। জয় মানে আনন্দ, সুতরাং এক্সক্লেম শব্দটা ঠিকই থাকবে, জাস্ট এর সাথে আমরা উইথ যোগ করব। আর যদি বক্তার কথার মাধ্যমে দুঃখ প্রকাশ করে তাহলে ব্যবহার করতে হবে এক্সক্লেম উইথ সোরো। আর যখন কোনো আবেগ বা বিস্ময় প্রকাশ করবে তখন এক্সক্লেম উইথের সাথে ব্যবহার করতে হবে ওয়ান্ডার, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। সো আমি মনে করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এখানে যে চারটা আমি দিয়েছি এই চারটা অবশ্যই ফলো করতে হবে। এটা যদি ফলো করা যায়, মুখস্থ করা যায় তাহলে আমরা সহজে মোটামুটি 80% ইনারেশনটা বুঝতে পারবো। তো ডাইরেক্ট ইনারেশনে রিপোর্টের স্পিচে আরও কিছু অংশ আলোচনার বাকি আছে।
যে আমরা আর কী পরিবর্তন করতে পারি, এটা একটা আলোচনা। এবং রিপোর্টিং ভার্বটা কিছু কথা রয়েছে, এটা হচ্ছে যে যদি ডাইরেক্ট রিলেশনে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম হয় তাহলে কিন্তু আমরা ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স এবং অ্যাডভার্বগুলো পরিবর্তন হবে। আর যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে কিন্তু ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স এবং অ্যাডভার্বের কোনো পরিবর্তন হবে না। নোটিশ, I say to him, you are good. এই সেন্টেন্স বাবাকে রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে সে, কিন্তু আমরা যখন ইন্টারগ্রেশন করব তখন কিন্তু আমরা ইচ্ছে করলে কিন্তু ওই অংশের টেন্স চেঞ্জ করতে পারবো না, কেননা এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট টেন্স। তো এই সম্পর্কে বিষয়টা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, যদি এটা পাস্ট ফর্ম হয়, অর্থাৎ এই সেন্টেন্স থেকে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো যে এখানে কিন্তু পাস্ট ফর্ম দেওয়া আছে, এখানে আমরা এটা যদি চেঞ্জ করি তাহলে এই অংশের টেন্স চেঞ্জ করতে হবে, কিন্তু এই সেন্টেন্সে আমরা টেন্স চেঞ্জ করতে পারবো না, কেননা এটা প্রেজেন্ট ফর্ম। আর একটা বিষয় হচ্ছে এখানে এটা হচ্ছে যেহেতু রিপোর্টেড স্পিচ, তো অংশের মধ্যে আমরা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এক নম্বর হচ্ছে পার্সন, এরপরে টেন্স, এরপরে অনেক সময় আমরা অ্যাডভার্ব চেঞ্জ করতে হবে। অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড রিপোর্টেড স্পিচে ডাইরেক্ট রিলেশনে কাছে বোঝায়, ইনডাইরেক্ট করার সময় এগুলোকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করতে হয়। এবং পাশাপাশি পার্সন এবং টেন্স তো চেঞ্জ হবেই। আর একটা বিষয় হচ্ছে আমরা পার্সনটা কেমনে পরিবর্তন করব, কীভাবে পরিবর্তন করব? যদি রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পার্সন চেঞ্জ করতে হবে, এবং রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে। তাছাড়া যদি রিপোর্টেড স্পিচের অংশে থার্ড পার্সন থাকে তাহলে এর কোনো পরিবর্তন নেই। এখন আমি এখানে একটি উদাহরণের মাধ্যমে তিনটি পার্সনের পরিবর্তন দেখাচ্ছি। লক্ষ্য করো সবাই, সাকিব said to me, I gave you Lima's book. এই সেন্টেন্সে আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর লিমা হচ্ছে থার্ড পারসন। এখন আমরা যদি এটাকে ইনডাইরেক্ট নেশন করি তো নিয়ম অনুযায়ী প্রথমে ব্যবহার করতে হবে সাবজেক্ট অর্থাৎ সাকিব, আর এখানে এটি পরিমাপ হচ্ছে সেট। তো যেহেতু এটি পরিমাপটা পাস্ট ফর্মে আছে এবং এখানে অবজেক্ট আছে, তো রুলস অনুযায়ী আমাদেরকে টেল টোল ব্যবহার করতে হবে। পাস্ট ফর্ম যেহেতু টোল ব্যবহার করব, আর টোলের পরে কিন্তু টু বসে না, সরাসরি অবজেক্ট হবে। তবে হ্যাঁ, আমি ইচ্ছে করলে সেট টু দিয়ে করতে পারবো, তো সেট ব্যবহার করলে টু ব্যবহার করতে হবে। তবে সেট টু ব্যবহার না করাটাই ভালো, টোল দিয়ে করব। তো এরপর ইনভার্টার মোডে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী আমরা দ্যাট ব্যবহার করব, দ্যাট। এরপর রুলস অনুযায়ী এটা হচ্ছে ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচে, যেহেতু এটা ফার্স্ট পারসন সুতরাং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্বারা পরিবর্তন করতে হবে, অর্থাৎ এই আয় দ্বারা সাকিবকে এখানে ডিফাইন করা হচ্ছে। তো এখানে সাকিব যেহেতু এখানে জেন্ডার বেসড, যেটা হচ্ছে কি মেসকুলিন জেন্ডার, পূর্ববচন শব্দ, সুতরাং এখানে এক বচনে হি ব্যবহার করতে হবে, হি। তো এখানে আয় দ্বারা আমি কী করলাম, সাকিবকে চেঞ্জ করলাম, যেহেতু আই ফার্স্ট পারসন। আর এখানে টেন্সের একটা ব্যাপার আছে যে আমরা জানি যদি রিপোর্টেড স্পিচে অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তো আমাদেরকে এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। সুতরাং পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হেড ব্যবহার করতে হবে। আর হেডের পরে মূল ভাব কী হয়, পাস্ট পার্টিসিপল, গিভ, গেভ, গিভেন। ই হচ্ছে সেকেন্ড পারসন। তো আমরা জানি যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সাধারণত রিপোর্টিং ভার্বের অবজেক্ট দ্বারা পরিবর্তন হয়।
তো এখানে ইউ যেহেতু অবজেক্ট ফর্মে আছে, তো মিকে যদি ব্যবহার করি আমরা অবজেক্ট ফর্মে ব্যবহার করতে হবে মি। তো এখানে আমি ফার্স্ট পারসন চেঞ্জ করলাম সাবজেক্ট দ্বারা, সেকেন্ড পারসন চেঞ্জ করলাম অবজেক্ট দ্বারা। এখন আছে এখানে লিমাস বুক বা লিমার কলম। এখানে লিমাস বুক শব্দটার মধ্যে এপোস্ট্রফি এস আমরা ব্যবহার করেছি। আমরা এটা কখন ব্যবহার করি? যদি কোনো ব্যক্তির অধীনে কোনো কিছু থাকে তখন আমরা এপোস্ট্রফি এস ব্যবহার করি তার পজেশন বোঝানোর জন্য। যেমন লিমাস পেন, লিমার কলম, লিমাস ফাদার, লিমার বাবা, লিমাস আঙ্কেল, লিমার চাচা, এরকম ব্যবহার করি। তো যেহেতু এখানে লিমার শব্দটা থার্ড পারসন, সো দের উইল বি নো চেঞ্জড। তো আমরা লিমাই শুধু ব্যবহার করব, লিমা, লিমাস বুক। তো এখানে ফার্স্ট পারসন চেঞ্জ করা হয়েছে সাবজেক্টের মাধ্যমে এবং সেকেন্ড পারসন চেঞ্জ করা হয়েছে অবজেক্টের মাধ্যমে এবং থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় নাই। এটা আমরা যে রুলস অনুযায়ী আমরা করেছি। তো আমি মনে করি সবাই মোটামুটি বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ সো মাচ। হোয়েন মোর মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস অ্যান্ড রিমেন ওয়েল টিল দেন। থ্যাংক ইউ অল।